নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে, শঙ্কা তারেক রহমানের। অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। সংস্কার নির্বাচন গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের। তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডক্টর শফিকুর। শাপলাকলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা। এই মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান। গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। পর্যালোচনা কমিটির তথ্য, দুদকের মাধ্যমে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। নির্বাচন পেছাবে না, এবার ইজতেমা হবে ভোটের পর, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তাবলিগ জামাতের দুই গ্রুপই রাজি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনমনে প্রশ্ন উঠেছে ঠিক সময়ে নির্বাচন হবে কিনা। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশের সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বিএনপির সদস্যপদ নবায়ন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তারেক রহমান আরো বলেন, বিএনপি বিভিন্ন সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনো দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র দৃশ্যমান। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। এবং বাস্তবতা হচ্ছে, গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারণেই
দেশে লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য নানান কর্মসূচি। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার নেয়া উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছিল। বাংলাদেশের মানুষকে আত্মনির্ভরশীল করতে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান মির্জা ফখরুল। আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, এর প্রতিবাদ যেভাবে করা দরকার তাও করছে না বলেও জানান তিনি। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটির সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন গয়েশ্বর। বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব রয়েছে। বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই বুঝছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। সংস্কার, নির্বাচন ও গণভোট ইস্যুতে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মগবাজারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামী সংবাদ সম্মেলনে একথা বলেন দলের নায়েবে আমির। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামাত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। এ সময় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন জামাতের এই নেতা। আমরা 300 আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।
জামায়াতে ইসলামের আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। 2028 সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেবেন তিনি। দলের পক্ষ থেকে গণমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 2026 থেকে 2028 কার্যসালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রোকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এর আগে 2020-22 এবং 2023-25 মেয়াদেও জামাতের আমির নির্বাচিত হন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন। আগামী জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা কলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত তাদের। এ সময় ধানের শীষের সাথে এনসিপির শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। দেশে এখন ভোটার সংখ্যা 12,76,12,384 জন বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দল নিবন্ধন, প্রতীক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের জানান, শাপলাকলি প্রতীকে সাড়া পাচ্ছে এনসিপি। তাই শুধু প্রতীক নিয়ে পড়ে না থেকে কলিকে প্রতীক হিসেবে নিতে সম্মতি জানিয়েছেন তারা। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। জোটের বিষয়ে জানতে চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, 300 আসনেই তারা নির্বাচন করবেন। তবে বিএনপি জামায়াতের সাথে শর্ত সাপেক্ষে জোটের বিষয়টিও তারা বিবেচনা করছেন। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলা দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,12,384 জন। গত 2 মাসে ভোটার সংখ্যা বেড়েছে 13,04,880 জন। ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে, তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের 11টি দূতাবাসে 21টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নভেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয়। জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির মৌলিক সংস্কারে ভোট দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসবে ততই অনৈক্য তৈরি হবে, তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে,
ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। ভর্তুকি না থাকলে সেটি হতো 40%, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 পর্যালোচনায় গঠিত কমিটি। ওই অনিয়মে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকরা জড়িত বলেও জানিয়েছে কমিটি। এ সময় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আইনি বাধ্যবাধকতায় এখনই কোনো চুক্তি বাতিল করা যাচ্ছে না, তবে দুদকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। গণ আন্দোলনে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু বাংলাদেশে। এছাড়া ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয়। অপরাধের দায় মুক্তি নিশ্চিত করতে এসব চুক্তি করা হয় বিদ্যুৎ জ্বালানির বিশেষ সরবরাহ বিধানের আওতায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিশেষ বিধানটি স্থগিত করে এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে জাতীয় কমিটি গঠন করে। সে সময় নানা চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে 1 বছর পর রবিবার মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি। পরে কমিটির সদস্যরা জানান, বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট হয়েছে, মিলেছে বেসরকারি খাতে বিদ্যুৎ কেনায় অযথা অর্থ ব্যয়ের প্রমাণ। অনিয়ম ও আর্থিক লুটপাটের হিসাব মেলানো সম্ভব নয় বলেও জানান তারা। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, collusion, fraud, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশের পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না এই বিদ্যুতের দামে, অর্থাৎ আমাদেরকে এটাকে শুধরাতেই হবে। পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ, এই সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা, এইটা আইনস্টাইনও মিলাতে পারবে না। এই আইপিপি, ব্যুরোক্রেসি, সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলেই একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় চাইলেই চুক্তি বাতিল করে সরকারকে চাপে ফেলা যাবে না, তবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে, তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরো একটা বড় দায়, অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে, কিন্তু এখন এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরো একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। আমাদের বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত, কারণ হচ্ছে কি অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন, অনেকে চাকরিতে নাই, আপনি কি করবেন একটা রিটায়ার্ড লোককে, তো কি করবেন? তো ওই জন্যই আমরা এটা ওই যে অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও বিধান এখনো পর্যালোচনা করা হচ্ছে। মধ্য জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবে কমিটি। প্রভাবিত করবে এইরকম। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে না আনা গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পানি বিরাট সম্পদ, তাই কাজটা করতে হবে পরিবেশকে কোনো ক্ষতি না করে, নদীর উপর কোনো আঘাত না করে পানিকে শান্ত রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অফ বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এই মন্তব্য করেন। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বানও জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তৈরি করেছে। প্রধান উপদেষ্টা পুরো পরিকল্পনা অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে করার নির্দেশনা দেন। বলেন, অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে।
সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছিলেন, অবসরের পরে রায় লেখা সংবিধান পরিপন্থী। যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন, সেই রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, যিনি অবসরের 16 মাস পর পূর্ণাঙ্গ রায় লেখেন। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব বিষয় উঠে আসে। এ সময় রিটকারীর আইনজীবী আরও বলেন, সংক্ষিপ্ত রায়ের সাথে পূর্ণাঙ্গ রায়ে সঙ্গতিপূর্ণ ছিল না। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, যা পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেয়া হয়। আর পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগেই সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে ত্রয়োদশ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার। এর পিছনে কারণ ছিল রাজনৈতিক, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। বিএনপির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের ওপর শুনানি করেন। পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা উপলক্ষে আলোচনা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইজতেমা নির্বাচনের পর হবে। তাবলিগ জামায়াতের দুপক্ষই এতে সম্মতি জানিয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এনসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত রয়েছে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আমলে শেয়ার বাজার সহ অর্থনীতির কোথাও কোনো বিপর্যয় হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে। রবিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, অনির্বাচিত সরকারের কাছে বেশি কিছু আশা করা যায় না। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায় সর্বোচ্চ বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য হবে রিয়েল টাইমে, যেখানে অনলাইনে হবে বেশিরভাগ দালালিক কাজ। ব্যাংক খাত, আর্থিক খাতের মন্দাবস্থায় কোনোভাবেই এলডিসি গ্রাজুয়েশন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। এ সময় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, যে সরকারের সাথে বহুবার মিটিং চেয়ে ব্যবসায়ীরা সময় পায় না, সেই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া। যখনই বিএনপি ক্ষমতায় ছিল, ট্রেন্ডটা কিন্তু সবসময় আপওয়ার্ড ছিল। বিনিয়োগের ট্রেন্ড বলেন, এক্সপোর্টের বলেন, এবং ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, স্টক মার্কেট বলেন, কোথাও কোনো বিপর্যয় হয় নাই। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় একটা ভালো লেভেলে ছিল। যেই দেশে প্রাইভেট সেক্টর কমফোর্ট জোন পাবে না, সেখানে আপনি সারা দুনিয়ার যত বক্তৃতা দেবেন আর পিস বিল হিসাবে যত রেগুলেশন করেন, এটা কোনো লাভে আসবে না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রা স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষকেরা। এর আগে দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রা প্রেস ক্লাবের সামনেই আটকে দেয় পুলিশ। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন এ পথের যাত্রীরা। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তুলে ধরেন জাতীয়করণের 5 দফা দাবি। দুপুর 2টার পর প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। সাথে সাথেই বাধা দেয় পুলিশ, দেখা দেয় উত্তেজনা, বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব থেকে হাইকোর্টমুখী যান চলাচল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শান্তপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় সমালোচনাও করেন।
বর্তমানে ইবতেদায়ী শিক্ষকগণ বৈষম্যের শিকার। শুধু বৈষম্য বললে হবে না, মহা বৈষম্যের শিকার হচ্ছে এই ইবতেদায়ী শিক্ষকরা। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি যাব না। আমরা বারবার প্রতারণার শিকার হয়েছি। আমরা যে আন্দোলনে আসছি আজকে 21টা দিন, পকেটে করে টাকা যা আনছি তাও শেষ। এখন যে সামনের দিকে কিভাবে চলবো, বাড়িতে কিভাবে চলতেছে তারও তো কোনো ঠিক ঠিকানা নাই। সরকার আমাদের সাথে এই কেন বৈষম্য শুরু করছে? ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন, ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আর বাকি দাবি দেওয়া, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, উনি 7 তারিখে আসবেন। 7 তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিএমএডির সচিব মহোদয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আলোচনা বৈঠক করে বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন। পুলিশ বলছে আন্দোলনের কারণে জনদুর্ভোগ হচ্ছে, দেয়া হয় রাস্তা ছেড়ে আন্দোলন করার পরামর্শ। আজকে তাদের লং মার্চ টু যমুনা একটা কর্মসূচি ছিল, পরপরই এরা যখন 2টার দিকে এখান থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হয় তখনই কিন্তু আপনারা দেখছেন এখানে আমরা এই যে এই প্রেস ক্লাবের একেবারে মাথার দিকে, বিশেষ করে পশ্চিম মাথার দিকে এখানে আমরা তাদের আটকায় দিয়েছি। প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটা, এই 2 রাস্তার মধ্যে একটা রাস্তা বন্ধ আছে আর এক রাস্তা যান চলাচল করতেছে। আমরা চেষ্টা করতেছি তাদের একটু বুঝিয়ে সুঝিয়ে তাদের একটু কনভিন্স করে এখানে এই রাস্তাটা একটু খালি করা, যেন যান চলাচলটা স্বাভাবিক হয়। তো দেখি আমরা আর কতক্ষণ লাগে, আমরা একটু চেষ্টা করি। 13ই অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে টানা 21 দিনের এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ইবতেদায়ী শিক্ষকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া মামলার অন্য 3 আসামি হল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার 4 আসামি বর্তমানে পলাতক। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 নভেম্বর। একই আদালত জুলাই হত্যাযজ্ঞের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তার বিরুদ্ধেও বিচার শুরু হলো। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। এখন এই আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয় তাহলে তা বিপ্লবের কফিনে শেষ হবে। বিকেলে বরিশালে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আরও বলেছেন, যে কাজগুলো রয়েছে যদি নির্বাচনের আগে সেগুলো হয়ে যায় তাহলে তারাই বলেছেন নির্বাচন কার্যক্রমকে ফ্যাসিলিটেট করবে তারা। 300 আসনেই সাংগঠনিক সক্ষমতা বাড়াতে তারা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আরও বলেন, একটি গুণগত কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাতে যাওয়া যায় তার জন্য বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। ভারত নিজের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের পাহাড় অশান্ত করে রেখেছে, এমন মন্তব্য সাবেক সেনা কর্মকর্তাদের। তাদের অভিযোগ, দেশের 3 পার্বত্য জেলাকে পূর্ব তিমুরের মতো রাষ্ট্র বানাতে চায়। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীকে প্রতিহত করতে প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি স্থায়ী সেনানিবাস গড়ে তোলার তাগিদ দেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রুকনউদ্দিন বলেন, দেশকে অশান্ত করতে সন্তু লারমারা ভারতে গিয়ে বৈঠক করছে। রয়ের এজেন্টদের চিহ্নিত করে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড়কে অস্থির করতে বিভিন্ন এনজিও নারীদেরকে সেনাবাহিনীর সামনে ঢাল হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগও তাদের। অন্য সেনা কর্মকর্তারা বলেন, 2024 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে অন্তত 21,000 রাউন্ড গুলি বর্ষণ হয়েছে। এত বিপুল পরিমাণ গোলাবারুদ তাদেরকে কে দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। অশান্ত পাহাড়ে ঘন ঘন বিদেশি প্রতিনিধিদের সফর সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে বক্তারা বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কাজে অংশ নিলে সরকারকে কঠিন ব্যবস্থা নিতে হবে।
দেশীয় কর্মসংস্থান বৃদ্ধি ও হুন্ডি বন্ধে এয়ারলাইন্সের বিক্রয় প্রতিনিধি বা জিএসএ নিয়োগের আইনের পরিবর্তন না আনার দাবি জানিয়েছে জিএসএ কর্মকর্তা কর্মচারীরা। জিএসএ নিয়োগের নিয়ম লঙ্ঘন করা হলে সরকার বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব হারাতে পারে, এমন দাবি করেন মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন এয়ার গ্যালাক্সির কর্মকর্তা নাবিলা জানিয়েছেন, বিদেশি এয়ারলাইন্সের জিএসএর এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 50,000 দেশীয় মানুষের জীবন জীবিকা জড়িত। একক বিক্রয় প্রতিনিধি বিনিয়োগ বাধ্যতামূলক থাকায় দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকেটিং লাইনের অভিযোগ অনেকখানি কমেছে। মানববন্ধনে নেতৃত্ব দেয়া কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, জিএসএ নিয়োগের বিধান বাতিল করা হলে এই খাতে হাজারো কর্মকর্তা কর্মচারী বেকার হবে, সেই সাথে দেশের বাজার ভারতের মতো বিদেশিদের হাতে চলে যাওয়ারও শঙ্কা জানান তিনি। কাতার, এমিরেটস, সাউদিয়া, থাই এয়ারওয়েজ বা এয়ার ইন্ডিয়ার মতো বিদেশি এয়ারলাইন্স জিএসএ ছাড়া পরিচালনার সিদ্ধান্ত হলে প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি বিপাকে পড়বে, এমন দাবি করেন মানববন্ধনকারীরা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির উঠান বৈঠক হয়েছে নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের পাইকের দোল চৌরিপাড়ায়। এতে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে মুন্সিগঞ্জে উঠান বৈঠক ও গণসংযোগ করেছে জেলা নারী ও শিশু অধিকার ফোরাম। সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নারীদের নিয়ে এই বৈঠক করেন ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী। বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় গেলে ভোটাধিকার নিশ্চিত, নারীদের সুরক্ষা এবং সরকারি সকল সুবিধা দেবে বলে আশ্বাস দেন তিনি। উঠান বৈঠকে স্থানীয় প্রবীণ বিএনপি নেতা সেলিম সহ বিপুল সংখ্যক নারীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাল নোমান ও সদস্য সচিব নুরু মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে মেহেদিবাগ সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সালেহা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস। ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে এবি পার্টি। স্থানীয় প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এতে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায়। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ গেল 1 মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড করেছে। অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি 34,705 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এই মাইলফলক অর্জন উপলক্ষে সকল গ্রাহক, কর্মী, উদ্যোক্তা সহ সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছে কর্তৃপক্ষ। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সরওয়ার ভুইয়া বলেন, গ্রাহকদের আস্থা বৃদ্ধির ফলেই ধারাবাহিকভাবে লেনদেন বাড়ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সেভেনের শিরোনামগুলো আরও একবার জানি। নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে, শঙ্কা তারেক রহমানের। অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। সংস্কার, নির্বাচন, গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের। তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডাক্তার শফিকুল। চাপলাকলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনের ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা। এ মাসে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান। গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। পর্যালোচনা কমিটির তথ্য। দুদকের মাধ্যমে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। নির্বাচন পেছাবে না, এবার ইজতেমা হবে ভোটের পর, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তাবলিগ জামাতের 2 গ্রুপই রাজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।